ইমিগ্রেশন ক্রস করে এসে গেছি ভুটানে, লাস্ট মিষ্টির দোকান অফ ইন্ডিয়া। আর ওইখানে ওই বিশাল বড় গেটটা দেখতে পাচ্ছেন, হিউজ গেট, ওটা চলে যাচ্ছে ভুটানে। একবার দেখছেন আমি ভুটানে প্রবেশ করে ওখানে ঘুরঘুর করছি, আর একবার আবার দেখছেন আমি ভারতে সাফারি করছি। আবার আপনারা ভাবছেন যে এইটা আবার কোন নদী যেটা এত সুন্দর আর সামনে এত পাহাড়। তার সাথে আমি যদি বলি আমি আছি এমন এক হোমস্টেতে যাদের নিজের ক্ষেতের বেগুন দিয়ে বানিয়ে দিল আমাকে বেগুনি। এখন আছি আমরা শিখিয়াঝোড়ায়। আপনাদেরকে বলেছিলাম যে এবার অন্য ধরনের এক্সপিরিয়েন্স হবে। থাকার জায়গা তো দুর্দান্ত, তাছাড়া কি আমি কোনোদিন থাকি? সাথে যদি বলি এটা হোমস্টে থেকে বেশি ফার্মস্টে, কেন যে জঙ্গল আর তারপরে গ্রাম বাংলা, তার মধ্যে কিন্তু এই ফার্মস্টেটা। আর আশেপাশে যখন চারিদিকে জঙ্গল, কিভাবে জন্তু না দেখতে পাই বলুন। চলুন তাহলে শুরু করি আজকের ভ্রমণ আর আজকের গল্প। ডুয়ার্সের সীসামারাত থেকে বেরিয়ে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক অদ্ভুত সুন্দর জায়গায়। আজকের ভ্রমণ তো শুরু করে ফেলেছি, আর এখন আমরা সীসামারাত থেকে যাচ্ছি শিখিয়াঝোড়া। দুটো জায়গার মধ্যে দূরত্ব 59 কিলোমিটার। আর এই পথে আপনারা অবশ্যই দেখতে পাবেন গ্রাম বাংলা, জঙ্গল আর চারিদিকে শুধু সবুজই সবুজ। আর তার সাথে যদি আমি এটা বলে দিই যে শুধু রাস্তায় না, যে রিসর্টটায় এখন গিয়ে থাকবেন সেটাও কিন্তু জঙ্গলের মধ্যে। এই যে শিখিয়াঝোড়া প্রপার্টি আমরা এসে গেছি। ওই যে গেট, ওই গেট থেকে শুরু করে টোটাল মানে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই ফেন্স পর্যন্ত, ওখান থেকে শুরু করে ওই যে জঙ্গল দেখা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে ফেন্সিং দেওয়া রয়েছে। ওখান থেকে শুরু করে একদম ওই দূর দিয়ে ফেন্সিং দেখুন, ওই যে ওইখানে যত দূর অব্দি আপনার চোখ যাবে যেখানে দেখতে পাবেন ফেন্সিং দেয়া আছে, অত দূর পর্যন্ত কিন্তু এই হোমস্টের জমি, যেখানে আপনারাও ঘুরতে পারেন। আর এখানে কিন্তু যে এতটা যে জমি দেখালাম, এখানে সব নিজেদের এনাদের চাষ হয়। কদিন আগে বেগুন হয়েছে, এখানে লেবু হচ্ছে। তো এখানে যে গেস্টদেরকে খাওয়ানো হয় সব এখানকার চাষবাস যেগুলো করা হচ্ছে ওইগুলো দিয়েই, তো পুরোপুরি কিন্তু অর্গ্যানিক। এখানে থাকার মজাটা কি বলুন তো, এক তো চারিদিকে ক্ষেত, তার উপরে জঙ্গল, আর ভাগ্য ভালো থাকলে আপনারা কিন্তু হাতিও দেখতে পারেন। আগের দিন রাতেই দেখুন হাতি ঢুকে এসেছে, এই দেখুন এই ক্ষেতের মধ্যেই। বাবা অনেকগুলো পাল এসেছে, দারুণ। বাহ, এরকম দেখতে পেলে তো দারুণ লাগবে। ওয়াও, চলুন প্রপার্টিটা এবার দেখাই বাইরে থেকে। এইটা হলো প্রপার্টি, আর এই প্রপার্টিটার নাম হলো ব্রোজ বনলতা ফার্মস্টে। পৌঁছেই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্ক, লেবুর শরবত, আর তারপরে বেরিয়ে পড়লাম এই প্রপার্টিটা ঘুরে দেখার জন্য। এই দেখুন এখানে কিন্তু সব শাকসবজি এনাদের নিজেদেরই। ওখানে দূরে ওই দাদাটা, ওই দেখুন ওই যে দূরে বেগুন নিতে গেছে। আচ্ছা, কি দারুণ বলুন তো, মানে এরম ধরনের এক্সপিরিয়েন্স। অবশ্যই বারবিকিউর ব্যবস্থা আছে, আর পাশে যার বারবিকিউ হবে সেও আছে। তো সবই আপনারা এখানে পেয়ে যাবেন। গ্রাম বাংলা, জঙ্গলের একদম মধ্যে ফার্মস্টে। অনেক লেবু গাছ, এক্ষুনি দেখলেন লেবুর শরবত খেলাম, যেটা দারুণ হয়েছিল। পুরোপুরি ফেন্সিং দেওয়া, কারণ যে এখানে কিন্তু ভর্তি লেপার্ড আর হাতি ঢোকে। মাছ ধরার সুযোগও কিন্তু আপনাদের জন্য রইল, এখানে বসে মাছ ধরতে পারেন। এই ছোটটা পালিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন। কত গরু দেখুন। বাচ্চারা আসলে তো দৌড়াদৌড়ির একদম দারুণ জায়গা পাবে। আর আজকে তো মেঘলা, না হলে এখানে পুরো পাহাড় দেখা যায় দূরে। এই যে ক্যানেলটা, এটা কেন তৈরি করেছে বলে দিচ্ছি। এখানে ওনাদের সব চাষ, তো এবারে হাতি চলে যায়, তাই জন্য এটাকে তৈরি করা হয়েছে যাতে হাতি না যেতে পারে। যদিও বা উনি বলছেন তাতে বেশি লাভ হয় না, কারণ যে হাতি এখন বেশি বুদ্ধিমান হয়ে গেছে, এমনিও হাতির অনেক বুদ্ধি। তো হাতি এই গেট দিয়ে ঢোকার চেষ্টা করে বলে আবার গেটে ফেন্সিং করা হয়েছে। আপনাদের যাদের আমার মতন গ্রাম বাংলা পছন্দ, অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন। আর যদি রাতে থাকার সুযোগ না পান, আসবেন, এখানে কিন্তু পিকনিক স্পটও আছে। ডে বুকিং এর জন্যও কিন্তু জায়গা আছে। যেই গেটটা দিয়ে এখন আমরা প্রবেশ করছি, এই ভেতরে যে জায়গাটা, এটা কিন্তু পুরোপুরি পিকনিক স্পট। তো যারা ডে বুকিং এর জন্য, পিকনিকের জন্য বুকিং করবেন, আপনারা এই জায়গাটায় মজা করতে পারেন। রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে। আমি আপনাদেরকে চার্জেসটা জেনে সব জানিয়ে দেবো, আর ডেসক্রিপশন বক্সে তো অবশ্যই রাখবো, যাতে আপনারা ইজিলি কন্ট্যাক্ট করে এসে এখানে এরকম ফার্ম স্টে একটা জায়গাতে এরকম এনজয় করতে পারেন। ম্যাক্সিমাম হচ্ছে ডে আউটিং এ আসলো, হয়তো রান্না বান্নাটা আমাদের দায়িত্ব থাকলো, তারা বলে দিল যে আমরা এতজন আসবো, 15 জন 20 জন আসছি, তারপরে এখানেই বসলো, এখানে বসলো, ওইদিকে আমাদের দোলনা রয়েছে, সেদিকে কেউ খেললো, বাচ্চারা খেললো। প্লাস
পেছনের যে মাঠটা রয়েছে সেটাও ক্রিকেট খেলার জন্য বা ফুটবল খেলার জন্য তারা ইউজ করে। তার সাথে আমরা রুমও দিয়ে দিই তাদের, ডে ইউজার। আচ্ছা, রুম দিয়ে দিলাম যে হয়তো 20 জন এসছে, হয়তো 2টো রুম আমরা তাদেরকে প্রোভাইড করলাম। সন্ধ্যেবেলাতে তারা চলে গেল, কবে আসছে, আর তারা আমাদের সিলেক্ট করে দেয় যে মেনু কি হবে, যে আমাদের এই মেনু লাগবে, তখন সেই মেনুর প্রেক্ষিতে আমাদের রেটটাও আবার কিছুটা ডিপেন্ড করে। তবে খুব একটা বিশেষ থাকে না, একদম মধ্যবিত্ত সাধারণ মানুষের জন্যই আমার এটা করা। এনাদের প্রপার্টিতে নিজেদের পুকুরও আছে, আপনারা ছিপ ফেলে বসে থাকতে পারেন। বেশ মজার বলুন, মাছও ধরলেন, সাথে সঙ্গীও পেলেন। এই যে বর্ষাকালে খেয়াল রাখবেন পায়ে জোক না ধরে। চলুন এবার হোমস্টেতে ফেরা যাক, লাঞ্চ করা যাক, আপনাদেরকে রুম দেখাই আর তার সাথে ভাড়াটাও জানিয়ে দিই। একটা ইন্টারেস্টিং জিনিস বলছি, সবকটা রুমের আলাদা নাম, আর সবকটা নামই হলো কোনো নদীর নাম। কালজানি এইটা হলো রুম। এই রুমটাতে আপনারা ওইদিকে চা বাগানের ভিউটা পাবেন। এন্ট্রেন্সেই আছে বেড, কিং সাইজ বেড, এদিকে জানলা, আর এখান দিয়ে ভিউটা দুর্দান্ত, পুরো মাঠটা দেখা যাচ্ছে, আর পিছনে দেখুন পুরো চা বাগান। আর ঠিক জানলার সামনে এখানে আছে টিভি, একটা চেয়ার, টেবিল, রংগুলো বেশ সুন্দর করানো হয়েছে। ওইদিকে আর একটা জানলা, এটার ভিউটা দেখাচ্ছি না বিকজ এটা সেম, একটু আগে যে ভিউটা দেখালাম এই দরজা দিয়ে এই সেম ভিউ। এখানে আছে ওয়ার্ড্রোব, এটা হলো বাথরুম, WC আছে, শাওয়ার আছে, গিজার আছে, আর এখানে আছে হলো মিরর আর বেসিন। একটা জিনিস আগের থেকেই বলে দিচ্ছি, কারণ যে আপনাদের এক্সপেকটেশন হবে একটা আসার আগে, এইটা কিন্তু বেশ পুরনো বিল্ডিং। এখানে কিন্তু রুমসগুলো আপনারা ভাববেন না যে খুব লাক্সারিয়াস বা এখনকার মতন ডিজাইন, ইন্টেরিয়র, এস্থেটিক, ওইরকম একদমই না। যতই সাধারণ হোক, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেটা সব থেকে ভালো সেটা হলো এই প্রকৃতির মাঝখানে। একটু পরিষ্কার হয়েছে, আপনারা জানি না দেখতে পাচ্ছেন কিনা, বুঝতে পারবেন। এই দেখুন, ওটা কিন্তু মেঘ না, ওগুলো পাহাড়। এখন দূর থেকে দেখছি, একটু পরে পাহাড়ের আবার খুব কাছে যাব, কিন্তু তার আগে চলুন লাঞ্চটা সেরে ফেলি। এই নিয়ে আমি ব্রোজ হোমস অ্যান্ড রিসর্টসের 3য় নম্বর প্রপার্টিতে এসেছি, আর সত্যি ওনাদের খাবার দাবার পুরো এলাহি। প্রথম থেকে দেখাচ্ছি কি কি আছে। ভাত, এদিকে হলো স্যালাড, শাক, আলু ভাজা, একদম ঝুরঝুরে আলু ভাজা, এখানে বেগুনি, বুঝেই গেছেন তখন দাদা বেগুন তুলে আনলো, সাথে আছে 5 মিশালির তরকারি আর মাছ। আপনারাও যদি আমার মতন এখানে থাকতে চান তাহলে ভাড়াটা বলে দিই। রুম, তার সাথে থাকবে লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট, যেটা পার নাইট পার পারসন পড়বে 1300 টাকা। 4:30 বাজে আমরা বেরিয়ে পড়েছি, সন্ধ্যে 4:30 অবশ্যই। আমরা এখন যাচ্ছি ভুটানে। অবাক হতে পারেন, কিন্তু একদম ঠিক শুনেছেন, আমরা এখন ডুয়ার্স থেকে চলে যাচ্ছি ভুটান। আর আমরা যে দিক দিয়ে ভুটানে প্রবেশ করব ওই জায়গাটার নাম হলো ফুনসেলিং। তো আসলে হলো পুন্ট সেলিং, এরকম ভাবে বলে ফুনসেলিং, তাই তো? ফুনসেলিং। আর যেটা ক্যারি করতে হবে সেটা হলো গভর্নমেন্ট আইডি কার্ড, ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বা পাসপোর্ট। কিন্তু ড্রাইভার্স লাইসেন্স আর প্যান কার্ড এগুলো কিন্তু অ্যাকসেপ্ট হবে না। তাই জন্য ভোটার আইডি কার্ড, আধার কার্ড বা পাসপোর্ট, এই তিনটের মধ্যে কোনো অরিজিনাল, কিন্তু কোনো ফটোকপি না, প্রিন্ট আউট ওইসব না, একদম অরিজিনাল ক্যারি করবেন। বোঝাই যাচ্ছে সুন্দর, তাই না? চারিদিকে বাবা, বিওয়্যার অফ লেপার্ড, 6 PM এর পর। আমরা চিন্তা করবেন না, এখানে এমনি জাস্ট যাচ্ছি, একটু ঘুরেই চলে আসবো, এমনিও এখনো 6টা বাজেনি। জায়গাটা খুব সুন্দর, দেখুন দুদিকে চা বাগান, দারুণ জায়গা। সুন্দর হলেও এখানে কিন্তু দুর্ঘটনার অনেক গল্প আছে। তাই এই চা বাগানের কর্মীরা সন্ধ্যে 6টার মধ্যে নিজের কাজ শেষ করে বাড়ি চলে যায়, কেন তারপর এখানে চলে আসে লেপার্ড। অনেকটা রাস্তায় আমরা বক্সা ফরেস্টের পাশ দিয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম যদি একটা হাতি বেরিয়ে আসে। শিকিয়াঝোড়া থেকে ফুনসেলিং যেতে লাগবে ওই 1.5 ঘন্টা মতন, 58 কিলোমিটারের ডিস্টেন্স। আর এই বৃষ্টি বাদলের মধ্যে ফাইনালি আমরা পৌঁছেছি ফুনসেলিং। যখন আমি হিমাচল গেছিলাম, যদি বা স্পিতির ব্লগস এখনো আসেনি, ওটা আসবে, অনেক কিছু দেখিয়েছি, লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, ওইদিকে দ্য হাইয়েস্ট পোস্ট অফিস অফ দ্য ওয়ার্ল্ড। এখন যখন আমরা ইন্ডিয়ার ভুটানের বর্ডারে, চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দ্য লাস্ট মিষ্টির দোকান অফ ইন্ডিয়া, লাভলি সুইটস। দেখুন এইটা কিন্তু ইন্ডিয়া, ঠিক আছে? আর ওইখানে ওই বিশাল বড় গেটটা দেখতে পাচ্ছেন, হিউজ গেট, ওটা চলে যাচ্ছে ভুটানে। তাই জন্য এটাকে বলা হচ্ছে লাস্ট মিষ্টির দোকান অফ ইন্ডিয়া। আমরাও যাব ভুটানে, কিন্তু ওই বড় গেটটা দিয়ে না, কারণ ওই বড় গেটটা দিয়ে শুধু যাবে গাড়ি, আর আমরা অ্যাজ পেডেস্ট্রিয়ান, তার মানে হেঁটে ঢুকবো ভুটানে। একটু আমার সান্দাকফু ফিল হচ্ছে, সে একবার নেপালে ঢুকছি, একবার আবার ইন্ডিয়াতে চলে আসছি। যদি বা এটা বারবার ওরকম হবে না, একবার ক্রস করে গেছি, এটা কিন্তু 24 ঘন্টার জন্য বাই ফুট। তো ভোটার আইডি কার্ডটা দেখিয়ে এবার ঢুকেছি, স্ক্যান ফ্যান করে, ব্যাকপ্যাক স্ক্যান করে। বর্ডার ক্রস করে প্রথম দৃশ্য ভুটানের হলো এইটা।
ইমিগ্রেশন ক্রস করে এসে গেছি ভুটানে। কিচ্ছু না, ওই অন্য জায়গা যাওয়ার মতন ওইসব রুলস বা কিছু না। আইডি কার্ড দেখবে আর জানবে যে কতক্ষণের জন্য আমরা প্রবেশ করছি। 24 ঘন্টার বেশি যেন না হয়, 24 ঘন্টার বেশি হলে কিন্তু আলাদা করে পারমিট করাতে হবে। তো জানলো যে কতক্ষণের জন্য, আমি বললাম জাস্ট ক মিনিট, যতক্ষণ লাগবে ঘুরতে। ভেরি সুইট স্টাফ ইমিগ্রেশনে, ভুটানের যে ইমিগ্রেশন। আর তফাৎটা কি জানেন, যে ওই দিকটা ভারতের দিকটা যতটাই ময়লা ছিল, এই দিকটা কিন্তু ততটাই পরিষ্কার। এসে গেছি রাস্তা ক্রস করে একটা মনেস্ট্রির সামনে। আর ঠিক সেম নিয়ম যেমন আমরা শ্রীলঙ্কাতে ফেস করেছিলাম, যেখানেই জিব্রা ক্রসিং আছে জাস্ট আপনি এগোবেন আর সব গাড়ি কিন্তু স্টপ হয়ে গেল। একদম এতটাই ভদ্র, এতটাই সিভিলাইজড। আমরা এসেছি সন্ধেবেলা, কিন্তু আপনারা সহজেই সকালে এসেও ভুটান ঘুরে যেতে পারেন। মনেস্ট্রি ছাড়া আশেপাশের এই যে বিল্ডিং গুলো দেখলাম, দেখতে কিন্তু খুবই ট্র্যাডিশনাল আর সুন্দর, কিন্তু আসলে এগুলো ব্যাংক বা গভর্নমেন্ট বিল্ডিংস। খুব সুন্দর, খুব পরিষ্কার। আর আমরা খুঁজে খুঁজে তারপরে একটু সোভেনিয়ার শপে ঢুকলাম। তুই আছে এখানে, কিন্তু আমি কিছু নেব না, কারণ এই সব তৈরি হয় কিন্তু আমাদের ভারতে, দিয়ে আবার এখানে আসে। আমি তবু একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি আছে। এখান থেকে বেশি দাম দিয়ে কেনার মানে হয় না। এই সব কিছু আপনারা দার্জিলিং এ বা শিলিগুড়ির হংকং মার্কেটে পেয়ে যাবেন। আর এই ভুটানের ফ্রিজ ম্যাগনেট, এটা তবেই কিনবো যখন পুরো ভুটান ঘুরে আসবো। কি তাহলে একটা গ্রুপ ট্যুর করা যাক ভুটানের? আমরা এই সোভেনিয়ার শপটা যেটাই ঢুকেছি, এটা হলো সেন্ট্রাল হোটেলের এক্সাক্ট অপোজিটে। বা তাছাড়াও প্রথমেই ভুটানে ঢুকেই ওখানে অনেকগুলো আমি দেখতে পাচ্ছিলাম হাঁটতে হাঁটতে সোভেনিয়ার শপ তো আছে। এবার আপনারা চাইলে এখানে এসে কিনতে পারেন। এই বাবা, ও আমরা কিন্তু ফরেন পুলিশের প্রাইস না দিয়ে চলে এসেছি। খুবই কম সময়ের জন্য গেছিলাম ভুটানে সেদিন, কিন্তু খুব ভালো লাগলো। পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষগুলো বেশ মিষ্টি। আশা করছি যে ভবিষ্যতে আমি নিজেও ভুটান ঘুরবো আর আপনাদেরকেও ভুটান ঘুরতে নিয়ে যাব। বেরিয়ে যাচ্ছি ভুটান থেকে। ইমিগ্রেশনের জায়গায় আর ভিডিও করতে পারবো না। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার ভারতে। এসে গেছি আমাদের ভারতে। ভারতে ফিরেই আমাদের পেয়ে গেল খিদে, তাই জন্য অভিনন্দন দা আমাদের খুব সুন্দর একটা জায়গায় ইভিনিং স্ন্যাক্স খাওয়াতে নিয়ে গেল। ডিনার কিন্তু আমরা ফিরেই করব। এখানে আনলো কারণ যেটা একদম তোরসা নদীর ওপরে, এখানে উনি আনেন টুরিস্টদেরকে। তো দিনের বেলা আসলে অবশ্যই আরো ভালো লাগতো, কিন্তু ঠিক আছে এখন খাই। একটু স্টার্টার্স নিয়েছি, মানে জাস্ট স্ন্যাক্স নিয়েছি, ওটাই খেয়ে দেখছি কেমন। শিখিয়াজোড়া ফার্মস্টের ওনার অভিনন্দন দা বাকি টুরিস্টদেরকেও এই সুন্দর স্পটটায় নিয়ে আসে। জায়গাটার নাম কি বলে দিই তাহলে? তোরসা যে ভিউ পয়েন্ট, অবশ্যই সব ড্রাইভাররা এই জায়গাটা চিনবেন। ওনাদেরকে বলবেন তোরসা ভিউ পয়েন্টে আনতে, আর তার সামনেই আছে তোরসা রিভার ক্যাফে। এখানেই আমরা বসে এখন খাচ্ছি, খাবারটা দেখিয়েও দিলাম। এবার তাড়াতাড়ি খেয়ে ফেরা যাবে। আমাদের ফার্মস্টেটা জঙ্গলের এমনই মাঝখানে, যখনই এই রাস্তাগুলো দিয়ে যাই ভাবি যদি কোনো জন্তু দেখতে পেয়ে যাই। চলুন এসে গেছি ফার্মস্টেতে, আর এবার ডিনারটা করে নেওয়া যাক। যেটা আমি পছন্দ করি আজকে পেয়েছি, সেটা হলো রুটি। ভাতের অপশন আছে, বাকি সবাই এখানে ভাতই খাচ্ছে। আমি নিয়ে নিয়েছি রুটি, তার সাথে আছে আলু ভাজা আর মাংস। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো 31 অক্টোবর 2025। বুঝতে পারছি না কি হবে। আমাদের বেরোনোর কথা ছিল, এখন 10:50 বাজে, কিন্তু আমরা এখনো বেরোয়নি। কারণ যে তো বৃষ্টি, মানে একটু তো ধরলে তারপরে মানুষ বেরোয়। ঠাকুর করে বৃষ্টিটা কমুক, কেন আমি ভিউ দেখে নিয়েছি। আমি এবার যেতে চাই সাফারিতে। ব্রেকফাস্টে খেলাম ম্যাগি, লুচিরও অপশন ছিল, আর দিয়ে ঝটপট বেরিয়ে পড়লাম সাফারির জন্য। যাচ্ছি এখন আমরা বক্সা ফরেস্ট দিয়ে। আর দেখুন সেই বৃষ্টি। 2025টা সত্যি বৃষ্টি বৃষ্টি করেই কেটে গেল। আমার বৃষ্টি পছন্দ, কিন্তু অক্টোবর মাসের লাস্ট দিনটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? খুব বৃষ্টি, মারাত্মক বৃষ্টি, কিন্তু না ঘুরলে কি করে চলে। আশা হয়েছে এবার কলকাতা ফিরে গেলে তখন আফসোস হবে। তো এসে গেছি, এটা হলো রাজ ভাত খাওয়া। আমরা ঢুকে পড়েছি গেট দিয়ে। আর প্রথমে দেখবো ফরেস্টের যে মিউজিয়াম। ভিজিটিং টাইম হলো সকাল 9টা থেকে সন্ধ্যে 4টে। চলুন তাহলে যাওয়া যাক। আমরা এখন প্রবেশ করছি রাজা ভাতখাওয়া রেঞ্জের নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার মিউজিয়ামে। সব পশু,
পশুর ব্যাপারে এখানে আছে, আসল ফুটেজও আছে, হয়তো যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করেছে ওগুলো স্ক্রিনে আছে। কোনো এন্ট্রি ফি লাগেনি, আর ভেতরে আমি যে ভিডিও করছিলাম সেটাও কেউ আটকালো না। অনেক কিছুই দেখতে পেলাম এখানে। আর এই বক্সা ফরেস্ট, রাজা ভাত খাওয়া যে রেঞ্জ, এখানে কিন্তু লেপার্ড সহজেই দেখা যায়। এলিফ্যান্ট এগুলো কিন্তু আসল, ওদের মরে যাওয়ার পর এরকম ভাবে প্রিজার্ভ করে রেখেছে। আর একদম যখন প্রথমে ফিটাস ফর্মে থাকে দেখুন, কটুকুনি ছোট্ট। এখানে যেমন প্রিজার্ভড বডি দেখতে পাবেন, ওরম কিন্তু এখানে অনেক বিভিন্ন ধরনের ইনফরমেশনও আছে। ছোটর মধ্যে মিউজিয়ামটা বেশ ভালো লাগলো। এখন যেটা দেখছেন এটা হলো ক্লাউডেড লেপার্ড। অত সহজে দেখা যায় না, তাও খুব ঠান্ডা পড়লে শীতে সাইটিং হতে পারে। এখানে তো মিউজিয়ামে ভালোই দেখছি, আজকে যদি জঙ্গলে একবার একটু দেখা পেয়ে যাই, বৃষ্টির মধ্যেই হয়তো বেরিয়ে এসেছে, দারুণ মজা আসবে। পারমিশন করিয়ে আমরা প্রবেশ করলাম জঙ্গলের ভেতরে। বক্সা টাইগার রিজার্ভ যেটা, ওটা ভোর 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আপনারা আসতে পারেন। তার সাথে কি কি ডিটেলস লাগবে সেটা হলো ডেট, নাম, আর গাড়িতে কজন আছেন, গাড়ির নাম্বার, গাড়িতে যেই কজন আছেন সবাই কিন্তু আইডি কার্ডটা কাছে রাখবেন। ওনারা ডিটেলস একটারই নিচ্ছে, বাকিগুলো নোট ডাউন করে নিচ্ছে। কিন্তু বৃষ্টি থামেনি, উল্টে বেড়ে গেছে, কিন্তু আমি জঙ্গল না দেখে কিছুতেই কলকাতা ফিরবো না। জঙ্গলের মধ্যে মন্দির আছে একটা ছোট্ট, আর ওইটা ওয়াচ টাওয়ার পাশে। এই বক্সা টাইগার রিজার্ভের কিন্তু গাছের হাইট গুলো ছোট। আমরা কিন্তু একটা হরিণ দেখতে পেলাম, দাদাই দেখতে পেয়েছে, ফট করে রাস্তা ক্রস করে গেল, ছোট্ট মতন, ক্যাপচার করা যায়নি, খুব ফাস্ট, বাট দেখতে পেয়েছি। হরিণ দেখে আমি খুব সন্তুষ্ট হয়েছিলাম, কিন্তু যতক্ষণ না আপনাদের দেখাতে পারছি মনটা হালকা খারাপ করছে। তাই মন ভালো করতে এখন আমি যাচ্ছি জয়ন্তী নদীর তীরে, আর তার সাথে পেটটাও একটু ভরিয়ে নেব। আই লাভ বক্সা যেটা লেখা আছে, এই দিকে যে গলিটা চলে যাচ্ছে, এখান থেকে ট্রেকিং স্টার্ট, ওপর দিকে যেতে হবে একটু। আপনাদের যে পয়েন্টটা দেখালাম ওখান থেকে আমিও ট্রেকিং করতাম, যদি আজকে এই লেভেলের বৃষ্টি না হতো। জয়ন্তী নদী এমনই এক নদী যাতে কোনোদিনই জল থাকে না, কিন্তু এবার অক্টোবর মাসে এত বৃষ্টি হয়েছে নর্থ বেঙ্গলে, দেখুন জয়ন্তী নদীতেও কিন্তু জল আছে। আর এই জয়ন্তী নদীর ধারেই এখানে দেখুন, এখানে আমরা করব লাঞ্চ করতে এসেছি। এটা হলো একদম জয়ন্তী নদীর তীরে, খুব সুন্দর লাঞ্চ নিয়ে বলে দিই। এই যে আপনারা যে এই প্যাকেজে আসবেন, যে প্যাকেজটা এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি 3 nights 4 days এর, এই প্যাকেজে এই যে লাস্ট দিন যে আমরা এখানে আছি সিকিয়াঝরাতে, যে লাঞ্চটা ওটা কিন্তু ইনক্লুডেড। এই যে ওটা হোমস্টেতে করা হবে না, ওটা আপনারা করবেন এখানে। ব্যাপারটা পুরো হোমস্টের মতনই। এই যে লাঞ্চটা যেটা আপনারা হোমস্টেতে বসে করতেন, ওইটা কিন্তু এখানে বসে করবেন। ওই যে আমাদের খাবার এসে গেছে, চলুন দেখিয়ে দিই আজকে লাঞ্চে কি আছে। আছে ভাত, উচ্ছে ভাজা, আলু ভাজা, সয়াবিনের তরকারি, ওখানে শাক, ডাল, তার সাথে লাউ চিংড়ি তরকারি, অনেক কিছু আছে। ভর পেট এখন খাওয়া দাওয়া হবে। আর ননভেজ কি করে থাকবে না, তো অবশ্যই দিয়ে গেছে মাছ। আচ্ছা, আর একটা জিনিস বলবো, অবশ্যই আপনারা নিশ্চয়ই সাইট সিইং করবেন। এবার যখন সাইট সিইং করবেন, এনাদের থেকে গাড়ির সার্ভিস নিলেন, তো ওইগুলোর জন্য কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখছি আপনাদেরকে, ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, অ্যাজ ওয়েল অ্যাজ ভিডিওতেও দিয়ে রাখবো। আপনারা কন্ট্যাক্ট নাম্বারটায় কন্ট্যাক্ট করবেন, ওনারা জানিয়ে দেবেন যে এই সাইট সিইং আর পুরো এইসব কত পড়বে। সব কাঠ রাখা, কাঠে রান্না হয়। খাওয়া দাওয়া করে আমি এসে গেছি এনাদের রান্নাঘরে, আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে কিন্তু এখনো কাঠ ইউজ করা হয় আগুনের জন্য, আর ওইভাবেই রান্না করা হয়। চললাম আমরা সাফারিতে ঠেকুয়া খেতে খেতে। এই যে সাফারি শুরু করার আগে এইটাই বলবো, আমি কোনো বুকিং করিনি, অভিনন্দন দা এই সাফারির বুকিং করেছিল। আমি ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি, যাদের কোনো প্রশ্ন থাকবে বুকিং নিয়ে ফর সাফারি, অবশ্যই ওনাকে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন। গাইড দাদা বসেছে। যা বৃষ্টি হলো এতে তো আমরা কিছু জানি না। সাফারি শুরু হওয়ার আগে বাকিরা আবার পান খেয়ে নিল। এই দাদা ঠিক সাফারির আগেই পানটা খেয়েছে, এবারে পিছন থেকে হয়তো বলছে বক বক, সামনে কেউ বুঝতেই পারবে না। এবার কিন্তু মেন রাস্তা থেকে আমরা প্রবেশ করছি একদম গভীর জঙ্গলে। তো চলুন শুরু করা যাক আজকের সাফারি। কি দুর্দান্ত লাগছিল এই জঙ্গলের ভেতরে, চারিদিকে জিপটা খোলা, মনে হচ্ছে যেন যে কোনো দিক থেকে কোনো জন্তু এসে যেতে পারে। ডুয়ার্স এর আগের এপিসোডেও বলেছিলাম, আর এটাতেও বলবো, জঙ্গল আমাদের শেখায় ধৈর্য।
যতক্ষণ সাফারি করছিলাম কিচ্ছু দেখতে পাইনি, কিন্তু এই জঙ্গলে তাও যখন অন্ধকার হয়ে এসেছে আর এত জোরে বৃষ্টি পড়ছে, জানি না একটা অন্য ধরনেরই অ্যাডভেঞ্চার ফিল হচ্ছিল। এই সাফারিতে মজা তো অনেক এসেছিল, কিন্তু কিছু না দেখতে পেয়ে যখন হতাশ হয়ে ফিরে যাচ্ছিলাম, তখন হঠাৎ দেখতে পেলাম দূরে যেন কজন দাঁড়িয়ে আছে। চেয়ে তাকিয়ে দেখলাম, আরে এ তো স্পটেড ডিয়ার, তা আবার একটা না অনেকগুলো। এই দেখে তো আমার মন খুশি। আগের দিন দেখতে পেয়েছিলাম লেপার্ড আর আজকে স্পটেড ডিয়ার। এবারে ডুয়ার্সের ভ্রমণে ভাগ্যটা ভালো ছিল, পুরো ফুড চেনই দেখে নিলাম। তারপর আমরা ওখানে আধ ঘন্টা মতন অপেক্ষা করেছিলাম। এটাই ভাবছিলাম, যখন এখানে এত হরিণ, যদি বাই চান্স আর একবার লেপার্ড দেখতে পাই। আর ঠিক এখানেই একটা ওয়াচ টাওয়ার আছে, তো আমরা ওখানেও উঠে গেছিলাম, কিন্তু আর কিছু দেখতে পেলাম না। এবার হলো ফেরার পালা, আর আমরা আবার চলে যাব জয়ন্তী নদীর তীরে, কারণ যে ওখানেই এই সাফারি জিপ আমাদের ড্রপ করে দেবে। মেন্দাবাড়িতে একটা জায়গা আছে, এই দাদা জানেন, তো এখানে নিয়ে এসেছে। শুধু রসগোল্লাই দেখছি ভর্তি, খুব ভালো নাকি, একদম নরম গরম রসগোল্লা। ফেরার পথে নরম গরম রসগোল্লা খেয়ে যখন হোমস্টেতে পৌঁছালাম, দেখলাম ওখানে সবাই মাছ ধরতে যাচ্ছে। আর আমি এনাদের সাথে কিভাবে না যাই, তাই জন্য আমিও চলে গেলাম। আর দেখলাম যে এত ভালোই হোমস্টেতে থাকছি যে এখানে নিজের কেনাল আর পুকুর থেকে এনারা কি সুন্দর মাছ ধরেন। মানে এদিক দিয়ে মাছগুলো কি ঢুকে যাবে? এগুলো দিয়ে ঢুকবে আর বেরোতে পারবে। এই দুটো দিয়ে এই দুটো কোন দিকে? এইদিকে দুটো। এই একটা কাঁকড়া আছে ভিতরে। এই যে কাঁকড়া। এই ছাতি মাছ আছে, ছাতি আছে, চিংড়ি আছে। আমার খুব মজা হয়েছে যে এত মাছ ধরা হয়েছে। আর দেখুন মাছ খেতে কে এসেছে, চালু ঠিক চলে এসেছে মাছ খাবে বলে। এখান থেকে এবারের মতন লাস্ট টাইম ডিনার করে নি, আবার ফিরবো, তো খেয়ে নি। আছে রুটি, আলু ভাজা আর মাংস। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো 1 নভেম্বর 2025, আর আমার লাস্ট ডে শিখিয়াঝোড়াতে, তার সাথে ডুয়ার্সে, আর এইবারের জন্য নর্থ বেঙ্গলেও। খুব তাড়াতাড়ি ফিরবো আবার নর্থ বেঙ্গল। খুব ইচ্ছা আছে যে এই ট্যুরটা আবার করি অন্য কোনো সময়, যেখানে বৃষ্টিটা কম থাকবে বা থাকবে না। চলুন ব্রেকফাস্টটা করি। আজকে ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলার ডাল। খেয়ে দিয়ে চেক আউট করলাম আর বেরিয়ে পড়লাম এনজেপির উদ্দেশ্যে। আজ আবার সেই বৃষ্টি ভেজা রাস্তা আর মাটির গন্ধ, দূর দিগন্ত পর্যন্ত শুধু গাছ আর গাছ। দুদিন আগে ভয় পেয়েছিলাম যে বৃষ্টিতে ডুয়ার্স ভ্রমণটা ম্যাচাকার হয়ে যাবে না তো। ভাগ্যি সেটা হয়নি। যেমন দেখতে পেয়েছি বৃষ্টি ভেজা জঙ্গল, তার সাথে হরিণ, লেপার্ড সবই দেখতে পেলাম। এনজেপি পৌঁছে গেছি, ওনাদের সাথে খুব ভালো ঘুরলাম। আবার দেখা হবে, হ্যাঁ ঠিক আছে, আবার আসতে হবে। হ্যাঁ হ্যাঁ একদম, বাই বাই। ডুয়ার্সের ভ্রমণ এখানেই হলো শেষ। 2টো বাজে আমি অলরেডি স্টেশন পৌঁছে গেছি, দাঁড়িয়ে আছি ট্রেনের সামনে। বন্দে ভারত দিয়ে দিয়েছে, আমার ট্রেন নাম্বার হলো 22302। ফিরে যাচ্ছি কলকাতা। তো হোপ আপনাদের এই ডুয়ার্সের যে আমি পুরো 3 nights 4 days এর আইটিনারি দিলাম আর ঘুরিয়ে দেখালাম, হোপ আপনাদের এটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করতে হবে আপনারা জানেন, সেটা হলো ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার, এন্ড ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরছি একটা নতুন জায়গা নিয়ে, আবার হবে ভ্রমণ। এখন যাই, বাই।